আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এর মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে হামাস নেতার সাক্ষাৎকার। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে, স্বীকারোক্তি ইসরায়েলের। জানাবো নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান, নেতানিয়াহুর হুঁশিয়ারি। এরপরেই থাকবে আবারও বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব, উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা। এবং সর্বশেষ জানাবো আবারও আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, পাল্টা হামলার হুঁশিয়ারি দিল রাশিয়াও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে হামাস নেতার সাক্ষাৎকার। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। গতকাল ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছে হামাস নেতা সামি আবু জুহরি। তিনি বলেন, লেবাননের জনগণকে রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের হামলা বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহ আন্দোলনের চুক্তির অধিকারকে স্বীকার করি। একই সাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতিও হামাস কৃতজ্ঞতা জানায়। সামি আবু জুহারি আরও বলেন, গত 14 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালালেও গাজা এবং লেবাননে তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদীরা বরং বেসামরিক ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের হত্যা করে এবং অবকাঠামো ধ্বংস করে বিজয় দাবি করছে। গাজার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সামি আবু জুহারি বলেন, সেখানে যা কিছু হচ্ছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হবে যে সাম্প্রতিক শতাব্দীগুলোতে কোথাও এই ধরনের ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেনি। গাজার সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস করছে। হামাসের এই নেতা জানান, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একমাত্র কামাল আদওয়ান হাসপাতাল টিকে আছে। এছাড়া সেখানে কোনো হাসপাতাল ও চিকিৎসার উপকরণ নেই যা দিয়ে গাজার লোকজনকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। তিনি বলেন, এখনও প্রতিদিন ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে এবং প্রতিদিন বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। একই সাথে ইহুদিবাদী সেনারা এসব হামলায় মানুষকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যেতে দিচ্ছে না এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা আহত ব্যক্তিদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও যেতে দিচ্ছে না। হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে, বলছে ইসরায়েল। ইসরায়েল সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছে, ইসরায়েল এখনও হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি। তিনি হিজবুল্লাহকে পুনরায় সংঘটিত হওয়া বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি জানিয়েছে, সত্য বিজয় কয়েক দশকে আসার সম্ভাবনা নেই। নিউজ আউটলেট ইসরায়েল হোমকে তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন ও অর্জন করার জন্য। তিনি আরো বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে এবং যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে 6টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, দক্ষিণ অঞ্চলের বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয়, কেউ কেউ গাড়িতে আসে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। দীর্ঘ 14 মাস ধরে লড়াইয়ে বিধ্বস্ত সীমান্ত অঞ্চলে উভয় দেশের মানুষ যেন বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য। সীমান্ত সংলগ্ন শহরগুলোতে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই এখনই না ফিরতে অনুরোধ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, সকালে সীমান্তের 6টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী ব্লু লাইন সীমান্ত রেখার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে মারাকাভা, ওয়াজানি, কেফারচোবা, খিয়াম,
শাম তায়েবে ও মারজাউন বিস্তীর্ণ কৃষিক্ষেত্র। এই এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তার সূত্রদের একজন বলছে, মারাকাবাতে 2 জন আহত হয়েছে। দক্ষিণ অঞ্চলের সীমান্তের কাছে নিজেদের বাড়ি থেকে চৌত লেবাননের পরিবারগুলো তাদের সম্পত্তি খতিয়ে দেখার জন্য ফেরার চেষ্টা করছে। তবে সীমান্ত বরাবর শহরগুলোতে লেবাননের ভূখণ্ডের মধ্যেই সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলের নানা প্রান্তের উপর দিয়ে নজরদারি ড্রোনের শব্দ শুনছে রয়টার্সের সাংবাদিকরা। ট্যাঙ্কারের টহলদারি নিয়ে হিজবুল্লাহ বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। গাজায় যুদ্ধের সমান্তরালে দুই পক্ষ 1 বছরের বেশি সময় ধরে লড়াই করছে। সংঘাত দীর্ণ এই অঞ্চলে এক বিরল কূটনৈতিক কর্তৃত্ব। এই চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাতকে স্থগিত করে দিয়েছে। তবে ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনও লড়াই করছে। সূত্র আল জাজিরা এবং ভয়েস অব আমেরিকা। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান, নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরও 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA-এর 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নর্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। সেই রেজুলেশন অনুসারে তেহরানকে ভারামিন ও তুর্কুজোবাদে ইউরেনিয়াম কর্নার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে সেই পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে। তেহরানকে IAEA ইন্সপেক্টরদের সম্মত ইরানি পারমাণবিক স্থানে প্রবেশাধিকার ও প্রদান করতে হবে। অনুমোদিত প্রস্তাবনা অনুসারে ইরানের পারমাণবিক কার্যক্রমের IAEA-কে একটি সম্পূর্ণ এবং হালনাগাদ মূল্যায়ন তৈরি করতে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরা হতে পারে। পশ্চিমারা বলেছে 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাখ্যা দেয়নি ইরান। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এই মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য সাধারণত 90% পরিশুদ্ধতা প্রয়োজন। এমনিতেই এখন ইরানের 2 ভূগর্ভস্থ কেন্দ্র নাতানজ ও ফার্ডোতে এবং নাতানজের মাটির উপরিভাগে একটি পাইলট কেন্দ্রে 10,000-এর বেশি সেন্ট্রিফিউজ আছে। এখন তারা আরও 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করতে চাইছে। IAEA-এর বোর্ড অব গভর্নর্সের পাশ করা রেজুলেশনের প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা বলেছিলেন, ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। এদিকে ইরানি কর্মকর্তাদের এমন প্রতিক্রিয়ার জবাবে ইরানকে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছুই করব। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব। এর আগে গত মঙ্গলবার নেতানিয়াহু বলেছিলেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে তার পরদিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবে। তবে এই মনোযোগ দেওয়া বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ায় তৎপর তাকফির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সহিংস তৎপরতার কারণে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল থেকেই সেই সেনা অভিযান শুরু করে। এরই মধ্যে সন্ত্রাসীদের বড় ধরনের 4টি হামলা সামরিক বাহিনী ব্যর্থ করেছে। রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাদের সদর দপ্তর এবং তাদের বিভিন্ন অবস্থান ও সামরিক যানের উপর বিমান হামলা চালিয়েছে। গত কয়েকদিনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আল বাকুইম শহর সহ যেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করেছে সিরিয়ার সামরিক বাহিনী। এছাড়া দেশের উত্তর পশ্চিম অঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র ও রসদ সরবরাহ লাইনের উপর সিরিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, বিপুল সংখ্যক তাকফিরি সন্ত্রাসী মাঝারি ও ভারী অস্ত্র নিয়ে বিভিন্ন শহর এবং গ্রামে হামলা চালানোর চেষ্টা চালায়, তবে তা রুখে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, কোনো কোনো এলাকায় এখনও সামরিক বাহিনীর সাথে সন্ত্রাসীদের ভয়াবহ সংঘর্ষ চলছে। গত বুধবার একদিনেই আলেপ্পো ও ইদলিব প্রদেশে অন্তত 400 সন্ত্রাসী নিহত হয়েছে। সেসব সন্ত্রাসী গোষ্ঠী ওই সংঘর্ষে যুক্ত হয়েছে। তাদের মধ্যে প্রধান হচ্ছে তুরস্ক সমর্থিত হায়াতে তাহরির আশাম।
আবার আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, পাল্টা হামলার হুঁশিয়ারি দিল রাশিয়াও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারির পরও আমেরিকার যোগান দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, এমনটাই দাবি রাশিয়ার। তারপরেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। গত সপ্তাহে প্রথমবারের মতো রাশিয়া লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইউক্রেন। তারপরেই কিয়েভ সহ পশ্চিমের সবগুলোকে হুঁশিয়ারি দিয়েছে পুতিন। এবার রাশিয়া দাবি করল তাদের সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিয়েভ। সম্প্রতি আমেরিকা রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দিয়েছে ইউক্রেনকে। একই কাজ করেছে ব্রিটেনও আমেরিকার ছাড়পত্র মেলার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার মাটিতে আমেরিকার পাঠানো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র বা ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। রাশিয়া তার জবাবও দিয়েছে। তারপর পুতিন কড়া হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার দাবি তারপরেও আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। প্রথমবার ইউক্রেনের হামলার কি ক্ষতি হয়েছিল তা নিয়ে মুখ খুলতে চায়নি রাশিয়া, তবে দ্বিতীয় হামলায় 2 জন আহত হয়েছেন বলে স্বীকার করেছে তারা। একই ধরনের স্বীকারোক্তি রাশিয়ার তরফে খুব একটা মেলে না। তবে এর পাশাপাশি মস্কোর তরফে আরও জানানো হয়েছে যে পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে তাদের বাহিনী। তারা এও দাবি করেছে প্রথমবার ইউক্রেন যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেই 5টির মধ্যে 3টি গুলি করে নামানো হয়েছে। দ্বিতীয়বারে ইউক্রেনের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 7টি ধ্বংস করা হয়েছে। ইউক্রেন সরকারের তরফে দাবি করা হয়েছে এক রাতে তাদের দেশে 188টি ড্রোন হামলা করেছে রাশিয়া, যার জেরে দেশের পূর্বে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।